লাইফ অ্যাচিভ কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আমরা পদার্থবিদ্যা অর্থাৎ বেসিক ফিজিক্সের বিভিন্ন নিয়মাবলী, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি সম্পূর্ণ সিরিজ তৈরি করতে চলেছি। সেই সিরিজের আজকের এই ভিডিওটি হলো ফার্স্ট পার্ট, অর্থাৎ একদম প্রথম পর্ব। এই প্রথম পর্বে আমরা দেখব যে পদার্থের ভর, তার মধ্যে শক্তি, পদার্থের বিভিন্ন অবস্থা এবং বিশেষ কিছু অবস্থা যেমন প্লাজমা, কোয়ার্কস, গ্লুয়ন, প্লাজমা, সুপার ফ্লুইড, যেগুলো মডার্ন ফিজিক্সের একদম খুব গভীর একটি আন্ডারস্ট্যান্ডিং। তো সেইগুলি সম্পর্কেও আজকে আলোচনা করব। পদার্থের পরমাণুকে একদম গভীরভাবে বিশ্লেষণ করব, তার সাথে পদার্থের ভর এবং শক্তি বা এনার্জি সংক্রান্ত বিভিন্ন বিষয়কে এই ভিডিওতে আলোচনা করব, একদম স্টেপ বাই স্টেপ পরপর। শুরু করা যাক আজকের এই ফার্স্ট পার্টের ভিডিও ক্লাসটি। এই সায়েন্সকে আমরা প্রধানত দুটো ভাগে বিভক্ত করি, একটা হচ্ছে ভৌত বিজ্ঞান, একটা জীবন বিজ্ঞান। ভৌত বিজ্ঞান মানে যেখানে আমরা নির্জীব বিষয়গুলো, যেগুলো আমাদের প্রকৃতিতে বা আমাদের বিশ্বে, মহাবিশ্বে যে সমস্ত বস্তু রয়েছে এগুলো নির্জীব, সেই সমস্ত বস্তু বা কণা, পদার্থকে নিয়ে আলোচনা করি। আর জীবন বিজ্ঞান শাখায় আমরা যেটা আলোচনা করি সেটা হচ্ছে সজীব বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, কোষ, এই সমস্ত বিষয় নিয়ে। তো এই ভৌত বিজ্ঞানেরই বিভিন্ন শাখা রয়েছে, তার মধ্যে একটি হলো পদার্থবিদ্যা আর একটি হলো রসায়নবিদ্যা। এই পদার্থবিদ্যা অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে ফিজিক্স বলে চিনি, তো এই পদার্থবিদ্যার মধ্যে আমরা আলোচনা করি বিভিন্ন প্রাকৃতিক যে বস্তু বা নির্জীব যে সমস্ত পদার্থ বা বস্তু রয়েছে, সেই সমস্ত বস্তুর গঠন, তাদের কি কি গঠনগত তাদের বৈশিষ্ট্য, তাদের বিভিন্ন আচরণ, এই সমস্ত কিছুকে নিয়ে গভীরভাবে আমরা আলোচনা করি। এবং রসায়ন বিদ্যাতে আমরা আলোচনা করি যে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন, বিভিন্ন রাসায়নিক যে বিক্রিয়া হয়, বিভিন্ন রাসায়নিক পরিবর্তন হয় পদার্থে, তো সেই সমস্ত কিছুকে নিয়ে আমরা আলোচনা করি। এই বিশেষ ভিডিও ক্লাসটিতে আমরা এই পদার্থবিদ্যার একদম প্রাথমিক স্তর, একদম বেসিক লেভেল থেকে ফিজিক্সের আমরা শুরু করব। এখন আমরা জানবো যে বৈজ্ঞানিক ভাষায় পদার্থ কাকে বলে, যা কিছুটা স্থান দখল করে থাকে এবং যার ভর রয়েছে তাকেই আমরা বলতে পারি পদার্থ। স্থান অর্থাৎ স্পেস, স্পেস মানে কিছুটা জায়গা সে দখল করে আছে এবং তার কিছুটা ভর আছে, এবং অবশ্যই যার ভর আছে তার কি আছে, কোনো আকার আকৃতি বা আয়তন রয়েছে। তো আমাদের চারপাশে এই যে সমস্ত বস্তু রয়েছে এগুলোকে আমরা চোখে দেখতে পাচ্ছি, বা এই যে হাওয়া বা বায়ু যেটাকে আমরা অনুভব করতে পারি, তাই না? তো এই সমস্ত কিছুই কিন্তু কোনো না কোনো পদার্থ দ্বারা তৈরি। এরপর আমরা দেখব যে ভর অর্থাৎ মাস। মাস জিনিসটা কি? কোনো বস্তু যে পরিমাণ পদার্থ দ্বারা তৈরি বা যে কোনো বস্তু তার মধ্যে যে পরিমাণ পদার্থ রয়েছে সেই পরিমাণটাকে আমরা বলি যে ওই বস্তুটির ভর। অর্থাৎ এই পেনটি যে পরিমাণ জড় পদার্থ বা জড় বস্তুর দ্বারা তৈরি হয়েছে সেই পরিমাণটাকে আমরা বলছি যে এই পেনটির ভর। তো পদার্থ আর ভর এটা বুঝতে অনেকের অসুবিধা হয়, তাই একবার চট করে আমরা এটাকে রিকল করে নিলাম, একবার রিভাইজ করে নিলাম। এরপরে আমরা দেখব এই ম্যাটার বা পদার্থের বিভিন্ন অবস্থা রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে বলি স্টেট অফ ম্যাটার। কি কি অবস্থা আমরা এই পদার্থের দেখতে পাই এবং সেইগুলোকে বুঝতে গেলে আমাদের কি কি জানতে হবে সেগুলোকে নিয়ে এবার আলোচনা করা যাবে। তো এই কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ, পদার্থের এই তিনটি অবস্থাকে সাধারণত আমরা আমাদের এই পৃথিবীর মধ্যে দেখতে পাই। কোন একটি পদার্থ তরল অবস্থায় থাকবে, না গ্যাসীয় অবস্থায় থাকবে, না কঠিন অবস্থায় থাকবে, সেটি কিন্তু নির্ভর করে তার পারিপার্শ্বিক যে উষ্ণতা বা তাপমাত্রা এবং চাপের উপর। কিসের উপর? তাপমাত্রা এবং চাপের উপর। যেমন এখানে আমরা দেখব যে কঠিন পদার্থ থেকে তরল পদার্থ বরফ হয়, তাই না? বরফ আমরা সবাই জানি, জলকে যদি ফ্রিজে রাখা হয়, ঠান্ডা করা হয়, তাহলে জল জমে কঠিন হয়ে যায় এবং সেটাকে আমরা বলি বরফ। তো বরফকে যদি আবার বাইরে সাধারণ রুম টেম্পারেচার যেটাকে বলে, সাধারণ ঘরে এনে রাখা হয় ঘরের তাপমাত্রায়, তাহলে বরফটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই গলে জল হয়ে যায়। এবং
জলকে নিয়ে যদি আমরা কোন একটি পাত্রের মধ্যে নিয়ে যদি তাকে উত্তাপ দিতে থাকি, তার তাপমাত্রা বাড়াতে থাকি, তাহলে জল কিন্তু বাষ্পে পরিণত হয় এবং সেই বাষ্পটি আবার একটি কি অবস্থা না, গ্যাসীয় অবস্থা। তাহলে বিভিন্ন ধরনের এই যে অবস্থাগুলি রয়েছে পদার্থে, একটি পদার্থের কিন্তু বিভিন্ন ধরনের অবস্থা থাকতে পারে এবং তাপমাত্রার পরিবর্তন করে বা চাপের পরিবর্তন করে কিন্তু পদার্থের অবস্থান্তর করা, মানে একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় পরিবর্তন করা সম্ভব। এবার আমরা দেখব যে এই যে অবস্থান্তর, যেটাকে বলছি আমি, যে অবস্থার পরিবর্তন, একটি স্টেট থেকে আরেকটি স্টেটে যে ম্যাটারের চেঞ্জটা হচ্ছে, এইগুলি কিছু বিশেষ নামকরণ করা হয়েছে। যেমন কঠিন পদার্থ থেকে যদি তরল পদার্থ হয়, সেই প্রসেসটাকে কি প্রয়োজন হয়, উত্তাপের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে কি হবে না, কোনো কঠিন পদার্থকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে একটা সময়ের পর উষ্ণতা বাড়তে বাড়তে থাকলে সেই কঠিন পদার্থটি গলিত হয়ে তরল পদার্থ পরিণত হবে এবং এই যে রূপান্তরটা পদার্থের, এইটিকে বলা হচ্ছে কি না, গলন, বলন, বা ইংলিশে বললে সেটাকে বলা হয় মেল্টিং। আবার কোন একটি তরল পদার্থ, যেমন সাধারণত যদি আমরা জলকেই ধরি, জল বা H2O যেটাকে বলি, তো এই জলকে যদি আমরা উত্তপ্ত করতে থাকি, তাহলে সেটি এক সময় যখন 100 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে টেম্পারেচারে পৌঁছায়, তখন সেই তাপমাত্রায় জল আর তরল না থেকে সেটি বাষ্পে পরিণত হয়, অর্থাৎ গ্যাসে পরিণত হয়ে যায়, তার অবস্থার পরিবর্তন হয়ে যায় তরল থেকে গ্যাসে, এবং এই ঘটনাটিকে বলা হচ্ছে বাষ্পীভবন। ঠিক এই ঘটনাগুলির বিপরীত ধর্মী ঘটনাও সম্ভব, যেমন হচ্ছে অর্থাৎ গ্যাস থেকে তরলের দিকে আসছে এখন, এই যে রূপান্তরটা হচ্ছে, তাহলে এই ঘটনাটিকে বলা হচ্ছে ঘনীভবন, বা ইংলিশে এটাকে বলা হচ্ছে কন্ডেনসেশন। কিন্তু এই তিনটে পরিবর্তন তো বুঝলাম, কিন্তু কিছু কিছু পদার্থ রয়েছে আমাদের পৃথিবীতেও রয়েছে, যে পদার্থগুলো কিন্তু কঠিন থেকে সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়ে যায়। তার তরল অবস্থাকে খুঁজে পাওয়া এই পৃথিবীতে সাধারণত প্রায় খুঁজে পাওয়া যায় না বললেই চলে, বা খুঁজে পাওয়া খুবই কঠিন একটি কাজ। সেই রকম কিছু পদার্থ যেমন হচ্ছে আয়োডিন, আর্সেনিক, কার্বন, এই পদার্থগুলোকে সাধারণত কঠিন অবস্থায় অথবা গ্যাসীয় অবস্থায় কিন্তু বেশি আমাদের প্রকৃতিতে পাওয়া যায়, এবং এই পদার্থগুলি খুব সহজেই কঠিন থেকে তরলে না গিয়ে কঠিন থেকে সরাসরি কিসে পরিণত হয় না, গ্যাসে পরিণত হয়ে যায়। এই ঘটনাটিকে বলা হচ্ছে, অর্থাৎ এই অবস্থার যে পরিবর্তন হচ্ছে কঠিন থেকে গ্যাসে, তো এই ঘটনাটিকে বলা হয় ঊর্ধ্বপাতন। কঠিন পদার্থ থেকে গ্যাসীয় পদার্থে সরাসরি এই পরিবর্তনটাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। এটার ইংলিশটা হচ্ছে সাবলিমেশন, এবং ঠিক এর বিপরীতটাও সম্ভব, অর্থাৎ গ্যাস থেকে সরাসরি কঠিন পদার্থ রূপান্তর করা যায় বা রূপান্তরিত হয় বিভিন্ন পদার্থ, এবং সেই ঘটনাটিকে বলা হবে ডিপোজিশন বা অবক্ষেপণ। এছাড়াও গ্যাসীয় পদার্থকে ঠান্ডা করলে, অর্থাৎ গ্যাসীয় পদার্থের তাপমাত্রা কমালে সেটি যখন তরল পদার্থে রূপান্তরিত হয়, তখন সেই ঘটনাটিকে বলা হয় ঘনীভবন বা কন্ডেনসেশন। এবং যখন কোনো তরল পদার্থের তাপমাত্রা কমিয়ে সেটাকে কঠিন পদার্থে রূপান্তরিত করা হয়, যেমন আমরা দেখলাম যে জল একটা তরল পদার্থ, এটাকে ঠান্ডা করলে, ফ্রিজে রাখলে, তখন সেটি কঠিন বরফে পরিণত হয়। তো এই পরিবর্তনটির নাম হচ্ছে ফ্রিজিং বা কঠিনীভবন। অর্থাৎ যখন কোনো পদার্থ তার তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হয়, তখন সেই ঘটনাটিকে বলা হচ্ছে ফ্রিজিং বা কঠিনীভবন। এই তিনটে তো প্রাথমিকভাবে আমরা বুঝে গেলাম, কিন্তু এরপর আরো বেশ কিছু অবস্থার রয়েছে পদার্থের, বিভিন্ন পদার্থের ভীষণ বেশি তাপমাত্রায় বা চাপে, বা এর ঠিক উল্টোটা ভীষণ কম টেম্পারেচার, সেই স্টেট গুলোকে বা সেই পদার্থের সেই অবস্থাগুলোকে কিন্তু পর্যবেক্ষণ করা যায়। এরকমই কিছু অবস্থা হচ্ছে এই প্লাজমা, কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা এবং সুপারফ্লুইড। এই অবস্থাগুলোকে নিয়ে একটুখানি বোঝার চেষ্টা করব। কেন বোঝার চেষ্টা করব? হ্যাঁ, অনেকেই বলবে যে এগুলো তো সাধারণত প্রাথমিক স্তরের বিজ্ঞানের পাঠ্য পুস্তকেও নেই, এই সিলেবাসেও নেই এই বিষয়গুলো, কিন্তু এইগুলোকে জানাটা কিন্তু ভীষণ জরুরি। এগুলো বিজ্ঞানের আধুনিক বিভিন্ন পর্যবেক্ষণ, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমাণিত ফ্যাক্ট, এইগুলোকে জানা এবং বোঝার প্রয়োজন রয়েছে। সেগুলির সম্পর্কে জানলে আমার মনে হয় যে ফিজিক্স সম্পর্কে আমাদের ধারণা আরো
বিস্তারিত হবে এবং আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আরো ডিপলি আমরা বুঝতে পারবো যে পদার্থের গঠন সম্পর্কে, পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য এবং অবস্থা সম্পর্কে। তাহলে এক এক করে কয়েকটি বিশেষ অবস্থাকে আমরা এখন দেখে নিই। এই তিনটে বিশেষ অবস্থাকে বোঝার জন্য আগে আমাদের বুঝতে হবে যে পদার্থের গঠন, একদম গভীরভাবে আমাদেরকে বুঝতে হবে যে পদার্থের গঠন বা যে কোনো পদার্থের একদম ক্ষুদ্রতম রূপ হিসেবে সাধারণত আমরা কাকে দেখি না, একটি পরমাণুকে। তার মধ্যে একটি পরমাণু, এই পরমাণুর একদম কেন্দ্রে খুব সূক্ষ্ম, খুব স্বল্প স্থানে রয়েছে পরমাণু নিউক্লিয়াস, যার মধ্যে কে কে আছে, প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রন সহ যে নিউক্লিয়াস, এর মধ্যেই কিন্তু জমা থাকে পদার্থের ম্যাক্সিমাম ভর, বা পদার্থের বা পরমাণুর প্রায় সমস্ত ভরটি এই নিউক্লিয়াস নামক এই স্থানে কিন্তু আবদ্ধ রয়েছে। এবং এই নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ঘুরছে কে না, ইলেকট্রন। ইলেকট্রন সাধারণত এই অবধি আমরা একটি পরমাণু মডেলকে চিনি বা জানি। এই প্রোটন এবং নিউট্রনের মধ্যে যদি আমরা প্রবেশ করি, তাহলে আমরা দেখব যে এই প্রোটন এবং নিউট্রন কণাগুলিও তৈরি হয়েছে বেশ কিছু ছোট ছোট কণা, যেগুলোর নাম হচ্ছে কোয়ার্কস। তো প্রোটন এবং নিউট্রন তিনটে করে কোয়ার্কস কণা দ্বারা তৈরি। প্রোটনের মধ্যে দুটি আপ কোয়ার্ক এবং একটি ডাউন কোয়ার্ক থাকে, এবং নিউট্রনের মধ্যে দুটি ডাউন কোয়ার্ক এবং একটি আপ কোয়ার্ক থাকে। তো এই যে প্রোটন এবং নিউট্রনের মধ্যে এই কোয়ার্কস কণাগুলি রয়েছে, এগুলি কিন্তু আধুনিক বিজ্ঞানের সবথেকে ক্ষুদ্রতম কণা হিসাবে এগুলিকে বিবেচনা করা হয়। এবং প্রোটন এবং নিউট্রনের মধ্যে এই যে কোয়ার্কস কণাগুলি রয়েছে, এইগুলিও আবদ্ধ থাকে একে অপরের সাথে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এর দ্বারা। এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হলো ফান্ডামেন্টাল ফোর্স, যেটা পদার্থবিদ্যার একদম ইউনিভার্সাল ফোর্স, ফান্ডামেন্টাল। সেই ফোর্সগুলির মধ্যে সব থেকে স্ট্রং, সব থেকে শক্তিশালী বল বা ফোর্স। ঠিক আছে, তাহলে এই গ্লুয়ন্স, কোয়ার্কস, এইগুলি আমি কেন বললাম না, এইগুলিকে না বুঝলে, পরমাণুর ভিতরে গঠনে এতটা ডিপলি যদি না যাই আমি, তাহলে কিন্তু এই প্লাজমা, কোয়ান্টাম প্লাজমা, এই স্টেটগুলিকে আমি বোঝাতে পারবো না। কোন একটি পদার্থকে যদি প্রায় 3500 থেকে প্রায় 20,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি রাখা হয়, তাহলে সেই পদার্থে বেশ কিছু পরিবর্তন ঘটে। কিরকম পরিবর্তন না, সেই পদার্থের যে পরমাণু রয়েছে, পরমাণুর চারপাশে আমরা কি দেখলাম যে ইলেকট্রনরা ঘুরতে থাকে বিভিন্ন কক্ষপথে। তো এই ইলেকট্রনগুলি সেই টেম্পারেচারকে সহ্য করতে না পেরে, ইলেকট্রন আর পরমাণু নিউক্লিয়াসের যে বন্ড থাকে, যে আকর্ষণ বল থাকে, সেই বন্ডটা কি হবে না, ব্রেক করে যাবে, সেই বন্ডটা ভেঙে যাবে। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে আকর্ষণ বল, সেটা ভেঙে যাবে, এবং সেই তারপরে ইলেকট্রনগুলি কিন্তু পরমাণু থেকে বেরিয়ে যেতে থাকবে, ইলেকট্রনগুলি মুক্ত হয়ে যাবে পরমাণু থেকে। এবং সেই অবস্থায় সেই অত্যাধিক হাই এনার্জি, সেটা রেডিয়েশন হিসাবে, তাপমাত্রা, হিট হিসাবে কিন্তু নির্গত হবে ওই পদার্থ থেকে। তো এই যে পদার্থের স্টেটটা অত্যাধিক হাই টেম্পারেচারে, এই পদার্থের এই অবস্থাটিকে বলা হচ্ছে প্লাজমা। এই প্লাজমার একটি সব থেকে ভালো উদাহরণ কি না, আমাদের সূর্য বা বিভিন্ন নক্ষত্র। আমাদের সূর্য একটি জ্বলন্ত আগুনের গোলা, তাই না, এটা আমরা বলে থাকি সাধারণত। তো এই সূর্যের যে বহিঃস্তর, মানে আউটার কোর অংশ, সেই অংশে কিন্তু এই প্লাজমা অবস্থাটিকে দেখা যায় পদার্থে, এবং সেখানেও ক্রমাগত পরমাণু বিভাজন অর্থাৎ নিউক্লিক ফিউশন হতে থাকে পরমাণুর মধ্যে, এবং সেই অবস্থাটিকে বলা হচ্ছে প্লাজমা। কত ডিগ্রি টেম্পারেচার বললাম না, প্রায় 3500 থেকে 3500 থেকে 19,000 ডিগ্রি সেলসিয়াস, বা 4000 কেলভিন থেকে 20,000 কেলভিন, এই টেম্পারেচারে পদার্থের এই অবস্থাটি লক্ষ্য করা যায়। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা কি অ্যাকচুয়ালি। ইউরোপের জেনেভায় যে সুইজারল্যান্ড, আমরা সবাই নামটা হয়তো শুনে থাকবো, সুইজারল্যান্ড। তো এই সুইজারল্যান্ডে একটি বিশেষ অর্গানাইজেশন আছে, যারা পরমাণু, নিউক্লিয়াস, এই সমস্ত কিছু নিয়ে রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য একটি ভীষণ শক্তিশালী মেশিন
তৈরি করেছে। সেই মেশিনের সাহায্যে বিজ্ঞানীরা কোনো আয়নকে বা কোনো পরমাণুকে আলোর গতিবেগে প্রায় সমগতিবেগে, আলোর যে গতিবেগ অর্থাৎ প্রায় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, সাধারণত আলোর গতিবেগ এটাকেই ধরা হয় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। আলোর সেই গতিবেগে পদার্থের যে পরমাণু বা কোনো আয়নকে একে অপরের সাথে কোলাইড করানো, কলিশন বা যেটাকে বাংলায় বলা হয় কি না সংঘর্ষ করানো, সেই যন্ত্রটির নাম কি না LHC, সংক্ষেপে যেটাকে বলে LHC, লার্জ হ্যাড্রন কোলাইডার। তো এই পর্যবেক্ষণের জন্য তৈরি করা এই মেশিনটিতে LHC তে দুটি আয়নকে লাইটের স্পিডের প্রায় সেম স্পিডে একে অপরের সাথে সংঘর্ষ করা, কোলাইড করা। যখন অত গতিবেগে যখন আমরা কোনো কণার মধ্যে সংঘর্ষ করাই, তখন সেই কণার ইলেকট্রন তো বাইরে বেরোবেই এবং তার সাথে সাথে প্রোটন এবং নিউট্রনও কি হবে না পরমাণুর কেন্দ্র থেকে বিক্ষিপ্ত হবে এবং প্রোটন এবং নিউট্রনের ভিতরে যে কোয়ার্কস আছে সেই কোয়ার্কস গুলো কিন্তু সেক্ষেত্রে কি হয়ে যাবে না একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ কোয়ার্কস গুলোকে একে অপরের সাথে আবদ্ধ করে রাখার জন্য যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাজ করছিল, যার কারণ হচ্ছে গ্লুয়ন্স। তো এই গ্লুয়ন্স এর কারণে কিন্তু কোয়ার্কসরা একে অপরের সাথে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এর মাধ্যমে আবদ্ধ হয় এবং যখন সেই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ভেঙে যায় এবং অত্যাধিক বেশি হিট ও রেডিয়েশন সেখান থেকে এনার্জি হিসাবে তৈরি হয় এবং সেই সময় তৈরি হয় প্রায় 4 থেকে 5 লাখ কোটি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বা তাপমাত্রা উৎপন্ন হয়, বা বলা যায় প্রায় 4 to 5 ট্রিলিয়ন ডিগ্রি সেলসিয়াস অফ টেম্পারেচার। যদিও সেটি 1 সেকেন্ডের থেকেও অনেক কম সময়ে স্থায়ী থাকে, ওই অত হাই টেম্পারেচার বা এই অবস্থাটি কোয়ার্কস গ্লুয়ন প্লাজমা এই অবস্থাটি, এই স্টেটটি 1 সেকেন্ডের থেকেও বেশ কম সময় কিন্তু স্থায়ী হয়, অর্থাৎ ফ্র্যাকশন অফ সেকেন্ড এই স্টেটটিকে পর্যবেক্ষণ করা যায়। পদার্থের এই যে বিশেষ অবস্থাটি অ্যাকচুয়ালি বাস্তবে ঘটেছে LHCর ভিতরে, লার্জ হ্যাড্রন কোলাইডারের মধ্যে এই ঘটনাটিকে পর্যবেক্ষণ করা গেছে এবং বিজ্ঞানীরা মনে করে যে এই কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা স্টেটই আমাদের ইউনিভার্স ছিল যখন এটি বিগ ব্যাং এর পরে সদ্য তৈরি হওয়া শুরু হয়েছিল। ঠিক এই কারণে আমি বলছিলাম যে এই অবস্থাগুলিকে জানা, এই সম্পর্কে কিছুটা জ্ঞান রাখা মডার্ন ফিজিক্সকে বোঝার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পরমাণুকে এত গভীরে গিয়ে জানা, বোঝা এবং তার অবস্থা, এই যে এক্সট্রিম অবস্থার গুলোকে বোঝা অবশ্যই আমাদের ফিজিক্সের ধারণাকে আরো সঠিক করার জন্য, আরো বিস্তারিত করার জন্য কিন্তু ভীষণ প্রয়োজন। এরপরে পরবর্তী যে অবস্থাটিতে যাব আমি, সেটি হচ্ছে সুপার ফ্লুইড। সুপার ফ্লুইড এটি হলো একদম লোয়েস্ট টেম্পারেচারে তৈরি পদার্থের একটি বিশেষ অবস্থা। ঠিক আছে, একদম লোয়েস্ট টেম্পারেচার অর্থাৎ অ্যাবসলিউট জিরো, যেটাকে আমরা জানি যে -273 ডিগ্রি সেলসিয়াস। এই যে -273 ডিগ্রি সেলসিয়াস, এটা কি অ্যাবসলিউট জিরো ধরা হয় কারণ বিজ্ঞানীরা মনে করেন যে এর থেকে কম তাপমাত্রা তৈরি করা আমাদের এই ইউনিভার্সে অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে সম্ভব নয়। তাই -273 ডিগ্রি টেম্পারেচার কি অ্যাবসলিউট জিরো বা সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে ধরা হয়। পর্যায় সারণীতে 2 নম্বর যে মৌলটি আছে সেটি হচ্ছে হিলিয়াম। এই হিলিয়ামকে যখন আমরা এই অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের কাছাকাছি মাত্রায় নিয়ে যাব, তখন দেখা যায় এই হিলিয়াম তো বিশেষ তরল পদার্থে পরিণত হয়। বিশেষ কেন বলছি না, সেই তরলটির মধ্যে কোন রকম কিন্তু সান্দ্রতা বা ভিসকোসিটি থাকে না, সেটি একটি ফ্রিকশনলেস তরলে পরিণত হয় এবং সেই বিশেষ তরলটিকে বলা হচ্ছে সুপার ফ্লুইড। কোন রকম ভিসকোসিটি বা সান্দ্রতা, তরলের বিভিন্ন যে লেয়ার রয়েছে সেই লেয়ারের মাঝে যে ফ্রিকশন কাজ করে, ঘর্ষণ বল কাজ করে, সেই ঘর্ষণ বলের কারণেই তৈরি হয় কি না সান্দ্রতা বা যেটাকে ইংলিশে বলা হয় ভিসকোসিটি। তো এই সুপার ফ্লুইডের মধ্যে কিন্তু ভিসকোসিটি প্রায় থাকে না বললেই চলে। তো পদার্থের এই বিশেষ অবস্থাটিকে বলা হচ্ছে সুপার ফ্লুইড। এরপর আমরা দেখব যে
এনার্জি বা শক্তি জিনিসটা অ্যাকচুয়ালি কি, এবং শক্তিরও বিভিন্ন ধরনের অবস্থা রয়েছে বা এনার্জিরও বিভিন্ন ধরনের স্টেট রয়েছে, সেগুলি সম্পর্কে এবার একটু আলোচনা করব। শক্তি বা এনার্জি। শক্তি কাকে বলবো? বিজ্ঞানের ভাষায় কার্য করার যে সামর্থ্য, সেটাকেই আমরা বলি শক্তি। কোনো বস্তু বা ব্যক্তির কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি বা এনার্জি। এবিলিটি টু ডু ওয়ার্ক। এই শক্তি বা এনার্জিকে প্রাথমিকভাবে আমরা দুটো বিভাগে ভাগ করি। এক নাম্বার হচ্ছে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, দ্বিতীয়ত হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। স্থিতিশক্তি কাকে বলবো? না, কোনো একটি বস্তু স্থির থাকার সময় তার মধ্যে যে পরিমাণ শক্তি বা এনার্জি স্টোর থাকে, সেই শক্তিটাকে বলা হচ্ছে স্থিতিশক্তি। অর্থাৎ এটি স্থির বস্তুর মধ্যবর্তী যে এনার্জি, যেটা স্টোর থাকে, সংরক্ষিত থাকে, সেই এনার্জিকে বোঝায়। দ্বিতীয় কি না, গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। গতিশক্তি মানে একটি গতিয়মান বস্তু, অর্থাৎ যে কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে, তাহলে তার মধ্যে তার গতির কারণে একটি বিশেষ শক্তির সঞ্চার হয়, সেই শক্তিটাকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। তো এই স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জির বিভিন্ন পার্ট বা বিভাগ রয়েছে। যেমন এক নাম্বার হচ্ছে কেমিক্যাল। কেমিক্যাল এনার্জি কি না, আমরা যে খাবার খাই, খাদ্য গ্রহণ করি, যেটা খেয়েই আমরা বেঁচে থাকি, আমরা বিভিন্ন কার্য করতে পারি, কাজ করতে পারি। এই যে কথা বলছি, হাত পা নড়চড়ন হচ্ছে, ঠিক আছে, আমরা হাঁটাচলা করছি, এই সমস্ত কিছু কাজ করার জন্য যে এনার্জির প্রয়োজন, সেটা আমরা পাচ্ছি কোথা থেকে? না, খাবার থেকে, ফুড। তো ফুড, ফুয়েল বা জ্বালানি, এইসবের মধ্যে যে এনার্জিটা স্টোর থাকে, সংরক্ষিত থাকে, সেই এনার্জিটাকে বলছি আমরা কেমিক্যাল এনার্জি। এবং এইগুলি বহিঃপ্রকাশ কিভাবে ঘটে? না, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের সময়। এই যে আমরা খাবারটা খাচ্ছি, আমাদের গিয়ে পেটের মধ্যে গিয়ে সে খাবারটা কি হচ্ছে? না, পরিপাক হচ্ছে, সেটি একটি কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। এই যে গাড়ি, প্লেন, এই সমস্ত কিছু চলছে, কিসের জন্য চলছে? না, পেট্রোল বা ফুয়েলের জন্য, জ্বালানির জন্য চলছে। তো সেখানেও হচ্ছে কি না, কেমিক্যাল রিয়াকশনের ফলে এনার্জি তৈরি হচ্ছে। তাহলে কেমিক্যাল এনার্জিকে বুঝলাম, কেমিক্যাল কি না, ফুড অ্যান্ড ফুয়েল, খাদ্য এবং জ্বালানি। এরপরে হচ্ছে ইলাস্টিক। ইলাস্টিক এনার্জি কি? যে কোনো বস্তুকে যদি তাকে আমরা বলপূর্বক টানি বা বড় করার চেষ্টা করি, দৈর্ঘ্যে বা প্রস্থে, ঠিক আছে, তো তখন তার মধ্যে যে শক্তির সঞ্চার হয়, সেটিকে বলা হচ্ছে ইলাস্টিক এনার্জি। ঠিক আছে, এরপরে কি আছে না, নিউক্লিয়ার এনার্জি। তো এই যে একটু আগেই আমরা দেখছিলাম যে পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এর মধ্যে বিভিন্ন বন্ধনের শক্তি রয়েছে, ফোর্স রয়েছে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স। সেই নিউক্লিয় বলগুলি যখন ভেঙে যায়, যখন এক্সট্রিম টেম্পারেচার বা প্রেসারের কারণে যখন নিউক্লিয় বল ভেঙে যায়, তখন আমরা দেখি যে ব্যাপক পরিমাণ শক্তি কিন্তু তাপমাত্রা ও রেডিয়েশন হিসাবে চারিদিকে ছড়াতে থাকে। তো সেই যে শক্তি বা এনার্জিটা, সেটা তো থাকে এক পরমাণুর ভিতরেই, তাই না? তো যখন নর্মালি একটি পরমাণু বা পদার্থের মধ্যে সেই পরিমাণ, অত বিশাল পরিমাণ শক্তিটি সংরক্ষিত অবস্থায় রয়েছে, স্টোরড অবস্থায় রয়েছে, স্টোরড এনার্জি ইন নিউক্লিয়াস, তো সেইটাকে আমরা বলছি যে নিউক্লিয়ার এনার্জি। ওকে, নেক্সট আমরা দেখব যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জির কয়েকটি বিভাগ। যেমন হচ্ছে থার্মাল, বা যেটাকে আমরা বলি হিট এনার্জি। কোনো পদার্থের মধ্যে এই তাপ শক্তি বা এই হিট এনার্জি কিভাবে তৈরি হয়, সেটা আগে আমাদের বুঝতে হবে ভালো করে। আমরা জানি যে যে কোনো পদার্থ অণু, পরমাণু, আয়ন, এই সমস্ত দ্বারা গঠিত হয়, এবং এই অণু, পরমাণু বা আয়নগুলি কিন্তু এক জায়গায় সর্বদা স্থির থাকে না, এরা সবসময় মুভ করতে থাকে বা গতিতে থাকে। এবং এই সমস্ত কণা বা পার্টিকেল বা মলিকিউলগুলোর গতির কারণে যে হিট এনার্জি তৈরি হয়। অর্থাৎ বলা যেতে পারে যে কোনো পদার্থের মধ্যে যে পরমাণু, অণু বা আয়ন রয়েছে, সেই সমস্ত কিছুর গতির কারণে এই হিট এনার্জি তৈরি হয়।
অর্থাৎ এই হিট এনার্জি বা তাপ শক্তিকে যে কোনো পদার্থের অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বা অ্যাভারেজ গতিশক্তিও বলা যেতে পারে। আশা করি বোঝাতে পারলাম। এই তাপ শক্তি এবং হিট এই সমস্ত কিছু নিয়ে আরো ডিটেলসে আরো বিস্তারিতভাবে আমরা জানবো যখন আমরা থার্মোডাইনামিক্সকে আরো বিস্তারিতভাবে পড়বো বা জানবো। এরপরে দেখবো মেকানিক্যাল এনার্জি, এটাকে বাংলায় বলা হয় যান্ত্রিক শক্তি। কোনো একটি পদার্থ তার কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ গতি ও স্থিতিশক্তি উভয়ের কারণে যে কার্য করতে সে সক্ষম, অর্থাৎ স্থিতি ও গতিশক্তি উভয়ের দ্বারা সে যে কাজ করতে পারে, যে কার্য করতে সে সক্ষম, সেই শক্তিটাকে বলা হচ্ছে বা সেই এনার্জিটাকে বলা হচ্ছে ওই পদার্থের মেকানিক্যাল এনার্জি। অর্থাৎ মেকানিক্যাল এনার্জি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। স্থিতি ও গতিশক্তির সমষ্টি হলো মেকানিক্যাল এনার্জি। একটি খুব সিম্পল, খুব সাধারণ একটি উদাহরণের সাহায্যে, এক্সাম্পলের সাহায্যে এই মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তিকে আমরা বুঝতে পারি। একটি লোহার হাতুড়ি নেওয়া হলো এবং সেই হাতুড়ির দ্বারা কোন একটি টেবিলে রাখা একটি পেরেককে যখন আমরা আঘাত করি তখন সেই পেরেকটি কি হয় না ওই কাঠের টেবিলের উপর গেঁথে যায়, কিছুটা ঢুকে যায় টাইট ভাবে। তো যখন ওই হাতুড়িটিকে আমরা জাস্ট আমাদের হাতে ধরে আছি, মানে কোনো সেটি কোনো মুভমেন্ট হচ্ছে না, সেটি এক জায়গায় স্থির আছে, আমরা হাতে করে ধরে আছি হাতুড়িটিকে, তখন তার মধ্যে শক্তি পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি। এরপর যখন আমরা হাতে সেই হাতুড়িটিকে ধরে যখন পেরেকের দিকে সজোরে নিয়ে যাচ্ছি, তো সেই নিয়ে যাওয়ার সময়ে ওই হাতুড়িটির গতিশীল অবস্থায় চলে গেল এবং সেই গতির কারণে যে শক্তির সঞ্চার হচ্ছে হাতুড়িটির মধ্যে সেটি হচ্ছে কি না গতিশক্তি বা কাইনেটিক এনার্জি হাতুড়িটির। এবং সেই হাতুড়িটি যখন সজোরে গিয়ে ওই লোহার পেরেকটিকে আঘাত করলো এবং লোহার পেরেকটি ওই টেবিলের মধ্যে কিছুটা প্রবেশ করলো বা ঢুকে গেল এবং এই যে একটি যান্ত্রিক কার্য সম্পন্ন হলো, তাই না? অর্থাৎ কি হলো না পেরেকটি ওই কাঠের টেবিলের মধ্যে কিছুটা ঢুকে গেল, প্রবেশ করলো। তো এই কার্যটা সম্পন্ন করার জন্য ওই হাতুড়িটির পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তি এবং কাইনেটিক এনার্জি গতিশক্তি উভয়কেই কাজে লাগানো হলো এবং এই ক্ষেত্রে ওই হাতুড়িটির স্থিতি ও গতিশক্তির উভয়ের যোগফলের যে শক্তিটি আমরা পাবো সেই শক্তিটিকে বলা হবে ওই হাতুড়িটির মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। আশা করি বোঝাতে পারলাম বিষয়টা। নেক্সট, এরপরে দেখবো আমরা যে ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি কিভাবে তৈরি হয়? তারের মধ্য দিয়ে, বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে ইলেকট্রন ফ্লো হলে, ইলেকট্রন পরিচালিত হলে যে এনার্জি তৈরি হয় সেটাকেই বলা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। এবং এই এনার্জির দ্বারাই আমরা বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশ, ফ্যান, লাইট, বিভিন্ন মেশিন এসব চালাতে সক্ষম। অর্থাৎ কোনো ধাতব তারের অণু পরমাণুর মধ্য দিয়ে যখন কোনো ইলেকট্রন পরিচালিত হয় বা প্রবাহিত হয়, সেই সময় সেই ইলেকট্রন প্রবাহের অত্যধিক গতির কারণে অত্যন্ত গতিতে প্রবাহিত হয় এক একটি ইলেকট্রন এবং ইলেকট্রনের সেই অত্যধিক গতির কারণে সেই কাইনেটিক এনার্জির কারণে তৈরি হয় কি এনার্জি না ইলেকট্রিক্যাল এনার্জি। এবং সেই ব্যাপক এনার্জির সাহায্যে আমরা ফ্যান, লাইট, বিভিন্ন যন্ত্রপাতি, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস বিভিন্ন কিছু আমরা চালাতে সক্ষম হই, ব্যবহার করতে সক্ষম হই। এই বৈদ্যুতিক শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জি নিয়ে আমরা পরবর্তীকালে আরো ডিটেলসে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। নেক্সট আমরা দেখব ম্যাগনেটিক এনার্জি। ম্যাগনেটিক এনার্জি জিনিসটা কি না, এই ম্যাগনেটিক জিনিসটা হলো যে চৌম্বক, আমরা দেখি না যে লোহার দণ্ড একে অপরকে আকর্ষিত করছে, বিভিন্ন ধাতব দণ্ড, সেগুলোকে কি বলা হয় না চুম্বক বলা হয়। তো এই যে ম্যাগনেট বা চুম্বক একে অপরকে আকর্ষণ করে বা বিকর্ষণ করে, এই টান বা ঠেলে দেওয়া যে বল, তো তার কারণে যে এনার্জি তৈরি হচ্ছে বা শক্তি তৈরি হচ্ছে সেইটাকে আমরা বলছি ম্যাগনেটিক এনার্জি। ঠিক আছে, আরেকটি বিষয় রয়েছে যেটাকে আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষজ বল। তো এই গ্র্যাভিটেশনাল ফিল্ড বা অভিকর্ষজ বলের কারণে এই পৃথিবীতে থাকা বিভিন্ন বস্তুর মধ্যে কি তৈরি হয় না স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়।
সেই পোটেনশিয়াল এনার্জিকে নির্ণয় করার একটি ফর্মুলা রয়েছে। পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু mgh। এখানে m হলো বস্তুটির মাস অর্থাৎ ভর, g হলো পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স g, এবং h হলো তো পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কতটা হাইটে বা কতটা উচ্চতায় বস্তুটি অবস্থান করছে সেইটিকে হচ্ছে আমরা মেজার করছি হচ্ছে h হিসাবে ধরছি এখানে। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু mgh। এছাড়াও কোনো গতিশীল বস্তুর মধ্যে কতটা পরিমাণ কাইনেটিক এনার্জি বা গতিশক্তি তৈরি হচ্ছে তাকেও নির্ণয় করার একটি ফর্মুলা রয়েছে, যেটা হচ্ছে হাফ mv স্কোয়ার। হাফ mv স্কোয়ার, m হচ্ছে মাস অর্থাৎ ভর, v হচ্ছে এখানে বস্তুটির গতিবেগ ভেলোসিটি। ওকে, হাফ mv স্কোয়ার ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি। এরপরে আমরা দেখব যে সাউন্ড এবং লাইট, শব্দ এবং আলো, এর মধ্যেও কিন্তু এনার্জি আছে। শব্দ বা সাউন্ড এনার্জি কখন তৈরি হয়? যখন কোনো বস্তু বা পদার্থের কোনো অবজেক্টের মধ্যে ভাইব্রেশন বা কম্পনের সৃষ্টি হয়, তখন সেই বস্তুটি সেই কম্পনের ফলে, সেই ভাইব্রেশনের ফলে শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভসের সৃষ্টি হয়। এবং তার পারিপার্শ্বিক বিভিন্ন যে মাধ্যম রয়েছে, সেটা জল হতে পারে বা বায়ু হতে পারে, তার মধ্যে কম্পনের সৃষ্টি করে, তার অণু পরমাণু বা মলিকিউলস এর মধ্যে ভাইব্রেশনের সৃষ্টি করে। এইভাবে শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভস একটি মাধ্যমের প্রয়োজন হয় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। এইভাবে শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভস একটি বস্তুতে উৎপন্ন হওয়ার পরে একটি অবজেক্টের থেকে সেটি মাধ্যমের দ্বারা, সেটি কোনো তরল মাধ্যম হতে পারে বা কোনো গ্যাসীয় মাধ্যম হতে পারে, সেই মাধ্যমের কণার মধ্যে তরঙ্গের সৃষ্টি করে বা ভাইব্রেশনের সৃষ্টি করে সেটি এক জায়গা থেকে অন্য জায়গায় বা আশেপাশে দূর অবধি সেই শব্দ তরঙ্গ ছড়িয়ে পড়ে, এবং সেই শব্দ তরঙ্গ যখন কানের মধ্যে এসে প্রবেশ করে তখন আমরা শব্দকে শুনতে পাই। এইভাবেই সৃষ্টি হয় শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভসের। এই সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গকে কিন্তু বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যায়, ইলেকট্রিক্যাল এনার্জিতে। কিভাবে না, আমরা যে মাইক্রোফোন ইউজ করি, মাইক্রোফোন যার মাধ্যমে আমরা সাউন্ডকে রেকর্ড করতে পারি, তার আশপাশে বিভিন্ন শব্দ তরঙ্গকে বা সাউন্ড ওয়েভকে আমরা রেকর্ড করতে পারি যে যন্ত্রের সাহায্যে, তাকে কি বলা হয় না মাইক্রোফোন। যারা গান করে স্টেজে উঠে তারা ইউজ করে হাতে মাইক্রোফোন, এবং যখন কোনো ভিডিও বা অডিও রেকর্ড করা হয় তখন আমরা মাইক্রোফোনের ইউজ করি শব্দ বা সাউন্ডকে ক্যাপচার করার জন্য, সেভ করার জন্য। তাহলে সেই মাইক্রোফোন কি করে না, মাইক্রোফোন শব্দ তরঙ্গকে নিয়ে তার আশপাশের সেই তরঙ্গকে ইলেকট্রিক্যাল এনার্জি বা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। এই রূপান্তর কিভাবে হয় এবং এই শব্দ তরঙ্গ বা সাউন্ড এনার্জিকে নিয়ে আরো ডিটেলস আমরা পরবর্তীকালে বিশেষ ভিডিও ক্লাসে আলোচনা করব। এখন আপাতত দেখা যাক আলোক শক্তিকে। আলো যখন এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় বা মুভ করে লাইট, তখন কি হয় না, সেই আলোর মধ্যে দিয়ে ফোটন কণা, যেটি হলো কিনা একটা ভরহীন কণা, মাসলেস পার্টিকেল, ফোটন কণা। তো এই ফোটন আলোর মধ্য দিয়ে আলোর সাথে আর কি প্রবাহিত হয় একই গতিবেগে। তো সেই ফোটন কণার কারণেই তৈরি হয়, সেই ফোটন কণার গতির কারণে, মোশনের কারণেই কিন্তু তৈরি হয় লাইট এনার্জি। এই ফোটন কণা কিভাবে তৈরি হয়, এই আলোর কিভাবে সৃষ্টি হয়? আলো হচ্ছে এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এবং সেই তরঙ্গ কখন তৈরি হয়, কিভাবে তৈরি হয়, সেই বিষয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎ চুম্বকীয় তত্ত্বকে খুব ভালোভাবে আমরা জানবো ও বুঝবো। বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে আমরা দেখলাম যে ইলেকট্রন বা ইলেকট্রিক্যাল এনার্জি প্রবাহিত হচ্ছে, এবং সেই ইলেকট্রিক্যাল এনার্জিকেই যে কোনো লাইট বাল্বের মধ্যে কি করা হয়, সেই ইলেকট্রিক্যাল এনার্জি থেকে লাইট এনার্জিতে রূপান্তরিত করা হয়, এবং সেই লাইট এনার্জি আলো হিসাবে আমরা দেখতে পাই। সূর্যালোক থেকে আগত এই আলোক শক্তি বা লাইট এনার্জিকেই উদ্ভিদ কনভার্ট করে কি এনার্জিতে, কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক এনার্জিতে রূপান্তরিত করে, অর্থাৎ সরল শর্করা বা গ্লুকোজে পরিণত করে। আবার আমরা দেখব, তো আলো যখন প্রবাহিত হয় তখন তার মধ্যে উপস্থিত এই ফোটন কণা বা এই এনার্জির স্রোতটাও কিন্তু প্রবাহিত হয়। সেই কারণে সেই আলোক শক্তিকে কাজে লাগিয়ে সৌরকোষের সাহায্যে
বা সোলার প্যানেল যেটাকে আমরা বলি, তার সাহায্যে কিন্তু বিদ্যুৎ তৈরি করা, ব্যাপক পরিমাণ এনার্জি, বৈদ্যুতিক শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জি আমরা তৈরি করতে পারি। নজর রাখুন লাইভ অ্যাচিভ কোচিং সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী পার্টে এই ফিজিক্স বা পদার্থবিদ্যার পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও ক্লাস।